আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য প্রেমের প্রতিসরণ এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যদি এই গল্পের এই পর্বটি প্রথম পড়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে এই গল্পের আগের পর্বগুলো পড়ে নিতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ড, চল শুরু করা যাক, গল্পে ফিরে যাই। দিয়ার চমৎকার হাসিটা মিলিয়ে গেল সাদিকের অবস্থা দেখে। এলোমেলো চুল, আগাছামোতা দাড়ি, বাঁকা চশমা, কালো টি শার্টের সাথে ট্রিপ কোয়ার্টার প্যান্ট আর মুখে একটা জোরপূর্বক হাসি। দিয়া কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। সাদিক বলল, হায়, ভেতরে আসো বলেই সাদিক ভেতরে চলে গেল। যেতে যেতে বলল, দরজাটা লাগিয়ে দিও। দিয়া ভেতরে ঢুকে দরজাটা আটকালো। সাদিক অনুসরণ করে সাদিকের রুমে গেল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে যেন সব কিছুই অমূল পরিবর্তন হয়েছে। সাদিকের রুম সচরাচর খুব গোছানো থাকে, কিন্তু আজকে রুমের সাথে যে নিজেও খুব আগুছালো। বিছানায় চাদরের উল্টাপাল্টা বাজ পড়ে আছে, চারিদিকে বই খাতা চড়ানো, সাথে কিসের যেন বৈদ্যুতিক যন্ত্রপাতি, স্কেটেপ, স্ক্রুড্রাইভার, আরও নানান অনেক কিছুই অত প্রভাবভাবে পড়ে আছে। সাদিক ল্যাপটপে মনোযোগের সাথে কি একটা দেখছে। দিয়ে প্রথমেই বলল, বাবা, মনে হচ্ছে আমি কারো বাসায় না, পার্সোনাল ল্যাবে ঢুকে পড়েছি। আপনি কি করছেন বলুন তো? সাদিক দিয়ার দিকে তাকালো, বুড়ো উঁচু করে বলল, আপনি? দিয়া বিছানায় বসতে বসতে বলল, অনেক দিন পর দেখা হলো তো, তুমি করে বলতে একটু সময় লাগবে। সাদিক বলল, অনেক দিন পর কোথায়? মাত্র তো শনি রবি সোম 7 দিন। 7 দিন ধরে দেখা হয়নি আমাদের। দিয়া বলল, আপনি তো খুব ব্যস্ত মিস্টার ইঞ্জিনিয়ার, তাই আপনার 7 দিনকেও মাত্র মনে হয়। কিন্তু আমি বেচারি দেখেন 7টা দিন কেউ মাত্র মনে লাগছে, তার উপর আপনার যা বেহাল দশা। একটু থেমে দিয়ে দমকের সুরে আবার বলল, আচ্ছা, সেফটাও কি করো না তুমি? এমন জঙ্গল জঙ্গল অবস্থা কেন চেহারা? সাদিক নিজের গালে হাত রাখ, মৃদু হেসে ল্যাপটপের বাটন টিপতে টিপতে বলল, তুমি তো সেভ করতে নিষেধ করেছিলে। দিয়া কবলে হাত রাখ, বলল, হায় রে আমার একান্ত বাধ্যগত বয়ফ্রেন্ড রে, দাড়ি সেভ করতে নিষেধ করেছি, কিন্তু ছাঁটাই করতে তো নিষেধ করিনি। এভাবে তোমাকে পুরো জঙ্গি জঙ্গি লাগছে, সেটা কি তুমি জানো? সাদিক অকপটে বলল, না, আয়না দেখার সময় হয়নি। দিয়া দাঁত কিরমির করে বলল, আমাকে দেখার সময়টাও হচ্ছে না তোমার। আমি যে চশমা পরে এসেছি সেটা খেয়াল করেছো? এই দেখো, এই ড্রেসটা তুমি ফার্স্ট বার্থডে গিফট দিয়েছিলে। ডার্ক পার্লের, এটাও নিশ্চয়ই খেয়াল করো নাই। আর কপালে? সাদিক বলল, আমি সব খেয়াল করেছি। তুমি চশমা কেন পরেছো? দিয়া বলল, মিথ্যুক, আমি বলেছি পড়েছি। খেয়াল করেছো? আগে করনি, না হলে আরো আগে এই প্রশ্নটা করতে। সাদিক বলল, কারণ ছাড়া চশমা পরে থাকা ঠিক না, দিয়া খুলে ফেলো। দিয়া বলল, তুমিও তো কারণ ছাড়া চশমা পরো। সাদিক বলল, আগে কারণ ছাড়া পড়তাম, কিন্তু এখন কারণ আছে বলেই পড়ি। আমার চশমা পাওয়ার 0.5। দিয়ে বলল, চোখ দুটি সারাদিন ল্যাপটপ গুতিয়ে খেয়েছো, নিজের দোষে। সাদিক বলল, আমি সাদে ল্যাপটপে তাকিয়ে থাকি না, আমার কাজই এখানে, সো করতে হয়। দিয়া বলল, লাঞ্চ করেছো? সাদিক বলল, তুমি? দিয়া বলল, আমি তো অনেক আগেই করেছি, তোমার জন্য ফ্রাইড রাইস বানিয়ে এনেছিলাম, কিন্তু তুমি তো লাঞ্চ করে ফেলেছো। সাদিক বলল, ফ্রাইড রাইস? এখন সময় থাকলে নিশ্চয়ই খেতাম, কিন্তু সময়টাই নেই। ফ্রিজে রেখে দাও, পরে খাবো। দিয়া বিড়বিড় করে বলল, আনরোমান্টিক বাচ্চা। সাদিক শুনলো, কিন্তু কিচ্ছুই বলল না। দিয়া রুম থেকে বেরিয়ে যাওয়ার পর মনে মনে একটু আসলো। দিয়া ব্যাগ থেকে হটপট বের করে ফ্রিজে রাখতে রাখতে বললো, ওর জায়গায় অন্য কেউ হলে বলতো, আমি তো কাজ করছি, তুমি কষ্ট করে যখন এনেছো একটু নিজ হাতে খাইয়ে দিয়ে দাও। আর ও কি বললো, ফ্রিজে রেখে দাও, পরে খেয়ে নিব। শালার খাইস্টা বেটা। দিয়ার উচ্চারিত শব্দগুলো সাদিক পর্যন্ত পৌঁছালো না। দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। মাগরিবের আজান দিচ্ছে। দিয়া এতক্ষণ টিভি দেখেছিল। আজানের প্রতি দবনি শুনে টিভিটা অফ করে সাদিকের রুমে গেল।
সাদিক এখনো একই জায়গায় একইভাবে বসে আছে। দিয়া ক্রুদ্ধ হয়ে এগিয়ে গেল, বলল, তুমি এখনই এই জায়গায় থেকে উঠবে, এই ডাস্টবিনটা সরাও। সাদিক বলল, ডাস্টবিন কি? দিয়া বলল, তোমার ল্যাপটপ আমার শোতে। সাদিক বলল, কাজ আছে দিয়া, আজকের মধ্যে একটা প্রজেক্ট রেডি করতে হবে, কালকে আমার ইন্টারভিউ। দিয়া বলল, ইন্টারভিউ আবার কিসের ইন্টারভিউ? সাদিক বলল, আমি রিসেন্ট চাকরিটা ছেড়ে দেব, অন্য জায়গায় অ্যাপ্লাই করেছি, এইটা যদি হয়ে যায় তাহলে তোমাকে নিয়ে 1 সপ্তাহের ট্রিপে যাব, প্লিজ তুমি চুজ করবে। দিয়া বলল, আমার ট্রিপের দরকার নেই, তুমি শুধু আমার দিকে একবার চোখ তুলে তাকাও, তাতেই হবে। সাদিক তাকালো না, কোনো উত্তরও দিল না। ল্যাপটপের স্ক্রিনে নজর দিয়ার আগে গজগজ করতে করতে সাদিকের পাশে বসল, একদম গা ঘেসে বসলো। সাদিক হালকা সরে গেল, দিয়া আরো দ্বিগুণ কাছে এসে বসলো। সাদিক আর একটু সরলো, দিয়ে আবার সাদিকের কোলের উপর চড়ে বসলো। সাদিক চমকে উঠল, ব্যালেন্স হারিয়ে হাত থেকে ল্যাপটপটা পড়ে যাচ্ছিল। সাদিক তড়িগড়ি করে দৌড়ে ফেলল, দিয়ার দিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, আরে কি হয়েছে? দিয়ার নির্বিকার জবাব, পানি খাবো। সাদিক বলল, তো খাও না, লিফটের ওই দিকে। দিয়া বলল, তুমি এনে দিলে খাবো, না হলে খাবো না। সাদিক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল, বলল, উঠো তাহলে। দিয়া দুষ্টু হয়েছে বিছানায় বসলো। সাদিক পানি এনে দিল, দিয়ে সম্পূর্ণ পানি শেষ করে গ্লাসটা সাদিকের দিকে এগিয়ে দিল। সাদিক নিতে এলে দিয়ে হাত গুটিয়ে নিয়ে বলল, আমার সামনে বসো তো। সাদিক উপায়ন্তর না দেখে বসলো, দিয়ে সাদিকের মাথার চুলগুলো হাত দিয়ে গুছিয়ে দিল। চশমাটা খুলে নিজের ওড়না দিয়ে মুছে আবার সাদিকের চোখে পরিয়ে দিল। তারপর খালি গ্লাসটা সাদিকের হাতে দিয়ে বলল, যাও রেখে আসো। সাদিক খালি গ্লাসটা হাতে নিল, সাথে দিয়ার চোখের চশমাটাও খুলে নিল, আর কপালে কালো টিপটাও নিল। গ্লাসটা আর চশমাটা টেবিলের উপর রেখে কালো টিপটা ড্রেসিং টেবিলের আয়নায় লাগিয়ে রাখলো। পুনরায় ল্যাপটপ হাতে নিতে নিতে বলল, তোমাকে না বলেছি কখনো টিপ পড়বে না? দিয়ে বলল, মনে আছে, আর সেই জন্যই আমি আরো ইচ্ছে করে করেছি। তুমি যখন আমার কপাল থেকে টিপ খুলে আয়নায় সাজিয়ে রাখো, আমার সেই মুহূর্তটা খুব ভালো লাগে, কিন্তু আজকে তুমি আমাকে ঠিক মতো দেখোই, আমার কপালের টিপও দেখুন, তাই তো কাজটা এত দেরি করতে পারে। সাদিক বলল, আমি প্রথমেই সব দেখেছি দিয়া, কাজটা আরো আগেই করতাম, কিন্তু সুযোগ হচ্ছিল না, এখন সুযোগ হয়েছে তাই করেছি। দিয়া বলল, বুঝলাম, মৃত্যু। সাদিক হাসলো, কিচ্ছুই বলল না। দিয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো, দেয়ালে ঝুলন্ত সোনালি ফ্রেমের ছবিটা খুলে সেটাকে ইনিয়ে বিনিয়ে দেখতে লাগলো। তারপর বুড়ো কুচকে সাদিককে বলল, এটা কার ছবি? সাদিক বলল, আমার দাদু। দিয়া যেন খানিক অবাক হলো, বিস্ময়ের শব্দ করে বলল, তোমার দাদু এত লম্বা ছিলেন? অন্য ছবিগুলোতে এত বোঝা যায় না, উনিও আর্মি অফিসার ছিলেন বুঝি? সাদিক বলল, দিয়া বলল, তুমি কেন হলে না? তোমাকেও তো দেখতে পুরো তোমার দাদার মতো। সাদিক বলল, আমিও আর্মিতে জব নিলে ভালো হতো, তাই না? দিয়া বলল, খুব ভালো হতো, অন্তত সারাদিন আমাকে সামনে বসিয়ে রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে না। সাদিক বলল, হলে বুঝলে কি প্যারা। দিয়া বলল, আচ্ছা আমাকে কি একটু সময় দেওয়া যায় না? কতদিন পরে দেখা হলো আমাদের, আর তুমি সেই এক কাজ নিয়ে পড়ে আসো। সাদিক বলল, সব তো তোমাকে পুরোপুরি সময় দেওয়ার জন্যই করছি, ভালো একটা চাকরি না হলে তোমার বাসার সামনে গিয়ে দাঁড়াবো কিনি, তোমাকে চাইবো কোন মুখে? দিয়া বলল, তুমি যে চাকরিটা এখন করেছো সেটাই যথেষ্ট ভালো, আর চাকরির দরকার নেই। তোমার বাবার পরিচয় শুনলেই আমার মা বাবা অর্ধেক পকেটে যাবে। সাদিক বলল, আমি বাবার পরিচয় দিয়ে শ্বশুরকে কনভিন্স করতে চাই না, আমার নিজের যোগ্যতাই চাই। দিয়া বলল, আসছে আমার সেলফ রেসপেক্টওয়ালা। সাদিক বলল, সেলফ রেসপেক্টের থেকেও আমার বউয়ের রেসপেক্টটা আমার কাছে অধিক মূল্যবান। কেউ যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার হাজবেন্ড কি করে, তখন যেন তুমি শিউর উচ্চ করে সবাইকে বলতে পারো, আমার হাজবেন্ড অমুক জায়গায় জব করে। দিয়ার মুখ হালকা লাল হলো। সাদিকের কণ্ঠে, আমার বউ কথাটা শুনে অদ্ভুত একটা শান্তি লাগে তার। সাদিক রোমান্টিক কথাবার্তা খুব কম বলে, অন্যান্য প্রেমিকদের মতো হয়তো প্রেয়সী প্রেমীর কবিতা শোনায় না, 3 বেলা আই লাভ ইউ বলে না, কথায় কথায় আহ্লাদির শব্দ ব্যবহার করে না, তবে মাঝে মাঝে খুব আবেগ মেশানো একটা কথা বলে,
ভালোবাসি। তার উচ্চারিত এই একটা শব্দই দিয়ার স্তব্ধ মনের উত্তাল সমুদ্রের ঢেউ তুলে জোয়ার এনে দেওয়ার জন্য যথেষ্ট। হাজার হাজার প্রেমময় শব্দের থেকেও সাদিক বলা ওই একটা শব্দ দিয়ার কাছে অতি মহিমান্বিত, অমৃতের চেয়েও পরিতৃপ্তিকর।